আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আসো আজকে আমরা আলোচনা করি তোমাদের এসএসসি ভূগোলের দশম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ নিয়ে। কথা না বাড়িয়ে দ্রুত প্রশ্নে চলে যাই। এমসিকিউ সলভ করব, তারপরে ক খ ভালো মতো দেখে সিকিউ কোথায় কোথায় থেকে হয় এবং সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। ফার্স্টে আসো, রংপুর বিভাগের উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত? রংপুর বিভাগের উত্তরে ভারতের যে রাজ্যটা অবস্থিত সেটা হচ্ছে আমার আসাম। ঠিক আছে, সেটা কি আসাম। ওকে, একটু ম্যাপটা ভালো করে দেখবা, কারণ যারা তোমরা ভূগোল পড়ো তোমরা চেষ্টা করো পৃথিবী এবং বাংলাদেশের ম্যাপ নিজের সাথে রাখতে, তাহলে তুমি দেখলেই বুঝতে পারবা। সাধারণত কি হয়, এটা যদি আমার মানচিত্র হয়, মানচিত্রের ওপরে উত্তর হয়, নিচে হয় দক্ষিণ, হাতের বামে হয় পশ্চিম, ডানে হয় পূর্ব। ঠিক আছে, আচ্ছা এবার আসো, প্রবাহমান দুইটি নদীর যে হচ্ছে তোমার মধ্যবর্তী ভূমি থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় দোয়াব। ভাগীরথী নদীর অপর নাম কি? এটার অপর নাম কি? এটা হচ্ছে আমার ভাগীরথী নদীর অপর নাম কি? এটা হুগলি নদী। ভাগীরথীর অপর নাম কিন্তু হুগলি। ওকে, তারপরে আসো, পদ্মার প্রধান শাখা নদী কোনটা? পদ্মার প্রধান শাখা নদী হচ্ছে আমার, পদ্মার প্রধান শাখা নদী কোনটা? দ্যাট ইজ ভৈরব। এই যে শাখা নদী উপনদী, এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে, এখান থেকে ভালোই প্রশ্ন আসে। বাংলাদেশের ভূমিভাগ কোন সময় বেশি প্লাবিত হয়? চৈত্র বৈশাখ। আচ্ছা, এরপরে আসো, লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? লালমাই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে আমার 21 মিটার। তিতাস ও গোমতী কি? তিতাস ও গোমতী হচ্ছে আমার কোন নদীর উপনদী বা শাখা নদী? এটা হচ্ছে আমার মেঘনার যে মেঘনা নদীর উপনদী, এটাকে তিতাস আর গোমতী। নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়? নদীর গতিপথকে ভাগ করা যায় 3 ভাগে। লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটা? লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী হচ্ছে আমার কর্ণফুলী। 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে আমার 1.852 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বোঝাই, উপনদী আর শাখা নদী। দেখো, এটা ধরো আমার মেইন নদী, বুঝছো? এই নদীকে যদি কেউ এসে পানি দেয় তখন আমি এটাকে বলি উপনদী। ঠিক আছে, এটা হচ্ছে উপনদী যদি আমার প্রধান নদীকে কেউ এসে পানি দেয়। আর প্রধান নদী থেকে যদি এসে পানি নিয়ে যায় তখন এটাকে বলা হয় শাখা নদী, বুঝছো? মানে জিনিসটা এরকম, ধরো এটা হচ্ছে তোমার প্যারেন্টস, বাবা মা, অভিভাবক। যদি কখনো তুমি তোমার পরিবারকে টাকা দাও, বাবা মাকে টাকা দাও, তাহলে তুমি হচ্ছে উপনদী। আর জেনারেলি তোমরা যেটা বা আমরা যেটা করে থাকি, বাবা মার থেকে টাকা নিই, তার মানে আমরা শাখা নদী, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে উপনদী আর শাখা নদীর যে বিষয়টা এটা। ওকে, এরপরে আসো, পরবর্তীতে যাই। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত নদী কোনটা? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত যে নদী আছে সেটা হচ্ছে কোন নদী ভাই? সেটা হচ্ছে আমার নাফ নদী। দক্ষিণ পূর্ব মানে কি? দেখো, ওপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা আমার দক্ষিণ। দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব তার মানে কি ওই যে চট্টগ্রাম, কক্সবাজার এদিকে না? দক্ষিণ পূর্ব, তাহলে নদী কোনটা? এটা হবে হচ্ছে আমার নাফ নদী। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটা? পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে আমার বাংলাদেশ, এবং বাংলাদেশের সর্ববৃহৎ বদ্বীপ, বাংলাদেশের সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এরপর আসো, যমুনার উপনদী কোনটা? যমুনার উপনদী, যমুনার উপনদী হচ্ছে আমার আত্রাই। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা হবে হচ্ছে আমার গাঙ্গোত্রী হিমবাহ। গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। গড়াই কোন নদীর শাখা নদী? গড়াই হচ্ছে গড়াই হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে? পদ্মা নদী যেই জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, জেলাটার নাম কি? সেই জেলাটার নাম হচ্ছে আমার রাজশাহী, অর্থাৎ আমার নিজের জেলা। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের অবস্থিত যে রাজ্যটা, সেই রাজ্যটার নাম কোনটা? দ্যাট ইজ মেঘালয়। বাংলাদেশের জলবায়ু কীরূপ? বাংলাদেশের জলবায়ু হচ্ছে আমার বাংলাদেশের জলবায়ু আচ্ছা জলীয় জলীয় বাষ্পপূর্ণ। ওকে, এরপর আসো, বরেন্দ্রভূমির মাটির রং, মাটির রঙে নিচের কোনটা সঠিক? বরেন্দ্রভূমির যে মাটির রং সেটা কেমন হয়? ধূসর ও লাল। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়? বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা হয় 20% হয় আমার, হ্যাঁ গ্রীষ্মকালে হয় হচ্ছে আমার শতকরা 20%। আচ্ছা, এরপরে আসো, বাংলাদেশের শীতকাল শীতলতম মাসের গড় তাপমাত্রা কত থাকে? শীতলতম মাসের গড় তাপমাত্রা থাকে 17.7 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? তাজিংডং অবস্থিত কোন জেলায়? তাজিংডং অবস্থিত হচ্ছে আমার বান্দরবনে। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে আমার 34 বর্গ কিলোমিটার। আচ্ছা, পদ্মা মেঘনার সাথে কোথায় মিলিত হয়? পদ্মা মেঘনার সাথে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে চাঁদপুর। পদ্মা এবং মেঘনা একত্রে মিলিত হয় চাঁদপুরে এসে। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু কোনটা? বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হচ্ছে আমার গ্রীষ্মকাল। সবচেয়ে গরম বাংলাদেশ গ্রীষ্মকালে পড়ে থাকে। বাংলাদেশের সর্বমোট সীমানা কত? বাংলাদেশের সর্বমোট সীমানা হচ্ছে
4711 কিলোমিটার, অর্থাৎ 4711 কিলোমিটার। ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটা? ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে আমার বংশী। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার ভিতর দিয়ে? ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে যে প্রবেশ করছে সেই জেলাটা কোনটা? ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার ভেতর দিয়ে? ওকে 29 হ্যাঁ রাইট, কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করছে। জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আমাদের দেশে গড় তাপমাত্রা কত থাকে? জানুয়ারি মাসে আমাদের দেশে গড় তাপমাত্রা থাকে কত? 17.70 ডিগ্রি সেলসিয়াস। তার মানে জানুয়ারি মাস আর বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস একই, তাই তো? এরপরে আসো, বর্ষাকালে বাংলাদেশের কোন ধরনের বৃষ্টি সবচেয়ে বেশি হয়? বর্ষাকালে বাংলাদেশে যে বৃষ্টি সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ঘূর্ণিবৃষ্টি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের কোন জেলা ধীরে ধীরে তলিয়ে যাবে? বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের যে জেলাটা ধীরে ধীরে তলিয়ে যাবে সেই জেলাটার নাম হচ্ছে পটুয়াখালী। নিচের কোনটি প্লাবন সমভূমির বৈশিষ্ট্য? প্লাবন সমভূমির বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে আমার বন্যার ফলে সৃষ্ট ভূমিরূপ। এটাই হচ্ছে আমার প্লাবন সমভূমির বৈশিষ্ট্য। শীতকালে বাংলাদেশে কোন ফসল উৎপন্ন হয়? শীতকালে বাংলাদেশে কোন ফসল উৎপন্ন হয়? এটা তো মানে ছোট ছোট বাচ্চারাও জানে, সেটা কোনটা? সেটা হচ্ছে গম। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি কুমিল্লাতে, যেখানকার রসমালাই অনেক বেশি ফেমাস, এবং ওইখানে শালবন বিহারও অবস্থিত। এটা না তোমাদের সাথে মানে তোমাদের যদি অনেক সময় থাকতো তাহলে এগুলো নিয়ে অনেক কথা বলা যেত, কারণ বাংলাদেশের বিবরণ তো এটা তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি তোমার দেশকে জানবা, বুঝবা, ভালো করে জিনিসগুলা ফিল করতে পারবা খুব সুন্দরভাবে, এবং এখান থেকে ভবিষ্যতে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যায়, তোমরা তখন এসএসসিতে, এরপর ইন্টারমিডিয়েট দেবো, তারপরে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে, যারা চাকরি পরীক্ষা দিতে যায় তাদের প্রশ্ন আসে, মানে বিসিএস পর্যন্ত প্রশ্ন কিন্তু হয়ে থাকে এই জায়গাগুলো থেকে। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। এরপর আসে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশের প্রধান যে সমুদ্র বন্দর সেটা কোনটা? সেটা হচ্ছে আমার চট্টগ্রাম। কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কত ভাগ হয়ে থাকে? আচ্ছা, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হবে হচ্ছে আমার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ হয়ে থাকে? গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের হয়ে থাকে শতকরা কত? 10 ভাগ। মেঘনার উপনদী কোনটা? মেঘনার উপনদী হচ্ছে আমার বাউলাও। বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোন নদী মিয়ানমার সীমান্তে অবস্থিত? বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোন নদী মিয়ানমার সীমান্তে অবস্থিত? সেটা হচ্ছে আমার হারিয়াভাঙ্গা। কোনটি পদ্মার শাখা নদী? পদ্মার শাখা নদী হচ্ছে আমার শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা হচ্ছে আমার পদ্মার শাখা নদী। এরপরে আসো, আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদীটির দৈর্ঘ্য 274 কিলোমিটার। ওপরের উদ্দীপকে কোন নদী প্রসঙ্গে বলা হয়েছে? এটা কোন নদীর প্রসঙ্গে বলা হয়েছে? এটা হচ্ছে আমার কর্ণফুলী সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা? বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। পরাণ বৃক্ষের বৈশিষ্ট্য কি? পরাণ বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে মিঠা ও নোনা পানির সংযোগস্থলে জন্মে এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মে। এটা হচ্ছে পরাণ বৃক্ষের বৈশিষ্ট্য। গড়াই নদীর প্রধান শাখা নদী কি? দেখছো বারবার করে শাখা নদী উপনদী জিনিসগুলো আসতেছে, একটু চেষ্টা করবা প্রধান যে নদীগুলো আছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলার শাখা নদী উপনদী সুন্দর করে একটু খাতায় লিখে এটা তোমার দেওয়ালের সামনে বা পড়ার টেবিলের সামনে একটু ঝুলায় রাখতে, তাহলে বারবার যদি চোখ যায় ওইদিকে খুব সুন্দরভাবে জিনিসটা তোমাদের মাথায় গেঁথে থাকবে। এবার আসো, গড়াই কোন নদীর প্রধান শাখা নদী? গড়াই হচ্ছে আমার কোন নদীর প্রধান শাখা নদী? সেটা হচ্ছে আমার পদ্মা। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি? বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এটা উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। এটা কিন্তু চরম ভাবাপন্ন না। চরম ভাবাপন্ন বলতে বোঝায় যেখানে গরম একদম কঠিন গরম পড়ে এবং শীত কঠিন শীত পড়ে, যেটা বাংলাদেশে হয় না। সুতরাং আমাদের আবহাওয়া কি? উষ্ণ, আর্দ্র এবং শীতকাল হয় শুষ্ক। বাংলাদেশের সমভূমির ক্ষেত্রে 46 নম্বরটা দেখো, বাংলাদেশের সমভূমির ক্ষেত্রে কি? মাটি উর্বর, ঠিক আছে, উৎপাদন ক্ষমতা উন্নত, এটাও ঠিক আছে, মাটির স্তর খুব গভীর, হ্যাঁ সবগুলোই ঠিক আছে, তিনটাই নেওয়া যায়। এরপর আসো, মানচিত্র দেখাইছে বাংলাদেশের একাংশ। মানচিত্র চিহ্নিত ভূপ্রকৃতি টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত বেলে পাথর, শেল, কর্দম দ্বারা গঠিত আরাকান পাহাড়ের সমগোত্রীয়। কোনটা হবে? 48 নম্বর, সরি এটা কি 47 না? এটা কি? আচ্ছা, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত। কেন? এটা কোন দিকটা দেখো, এটা যেটা দেখাইছে সেটা হচ্ছে আমার সিলেটের ওই দিকটা, পূর্ব দিক, মানে পূর্বাঞ্চল, বাংলাদেশের যে পূর্ব দিকটা এখানে হাইলাইট করছে, তাই না? আচ্ছা, এখানে কোনটা? টারশিয়ারি যুগের পাহাড়, এবং এটা কি? এটা হচ্ছে বেলে পাথর, শেল এবং কর্দম দ্বারা গঠিত। ওকে, ঠিক আছে। এরপরে আসো, বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের কোন দিকে? উত্তর দিকে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে অবস্থিত হচ্ছে ভারতের মেঘালয় এবং মিজোরাম। মেঘালয় এবং মিজোরাম বাংলাদেশের উত্তরে, মানে মানচিত্রের ওপরের দিকে অবস্থিত। পরবর্তীতে আসো,
বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে উষ্ণ ও উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল হয় এবং শুষ্ক শীতকাল হয়ে থাকে। এটা হচ্ছে আমার প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আচ্ছা ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য ওকে ওকে ঠিক আছে। বর্ষাকালে উত্তর পশ্চিম বায়ুর একটা প্রভাব থাকে আর শুষ্ক শীতকালও হয়ে থাকে। এটা হচ্ছে আমার প্রধান বৈশিষ্ট্য। এরপরে আসো, বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হারাচ্ছে কারণ কি? কারণে নাব্যতা হারাচ্ছে? নাব্যতা বলতে নদীর গভীরতা আস্তে আস্তে কমে যাচ্ছে, পলি জমে ওই জায়গাটা লেয়ারটা ফিল আপ হয়ে যেতেছে। বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হারাচ্ছে কারণ কি? কারণ হচ্ছে নদীর তলদেশে পলি জমা এবং অপরিকল্পিতভাবে কলকারখানা স্থাপন। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর সম্পর্কে যেটি প্রযোজ্য, কোনটা প্রযোজ্য? সেটা হচ্ছে গড় উচ্চতা 610 মিটার আর সর্বোচ্চ শৃঙ্গটি এই অঞ্চলে অবস্থিত। ওকে ঠিক আছে। আচ্ছা দক্ষিণ পূর্বাঞ্চল না? হ্যাঁ ঠিক আছে ওকে। গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়, এবং এ সময় কি হয়? এ সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। বাংলাদেশে বর্ষাকালে কি হয়? বাংলাদেশে বর্ষাকালে বাংলাদেশে বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে কি, এখানে যে বর্ষাকালে কি হয়, যে শৈলোৎক্ষেপণ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় বর্ষাকালে, আর যেটা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়। চিত্রে এ যে চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বৃষ্টি হয়? এ চিহ্নিত অঞ্চল কোনটা? আচ্ছা, এ চিহ্নিত অঞ্চলে কোন বৃষ্টিটা বেশি হয়? এ চিহ্নিত অঞ্চলে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমার শৈলোৎক্ষেপ বৃষ্টি। শৈলোৎক্ষেপ বৃষ্টি আমার এ চিহ্নিত অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে। মানচিত্রে বি চিহ্নিত নদীটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? এখানে এখানে কি হয়? নদীটিকে কেন্দ্র করে আমদানি রপ্তানি হয় অবশ্যই, এবং জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে। তার মানে কর্ণফুলীর কথা বলতেছে। ওকে, জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, রাইট। এর পরবর্তীতে আসো, এখানে কিছু জিনিস দেওয়া আছে। ভূপ্রকৃতি দেখো, বাংলাদেশের এ নাম্বার কত? 4100 কিলোমিটার, আর বি নাম্বার হচ্ছে 1,24,066 বর্গ কিলোমিটার। এ চিহ্নিত ভূমিরূপটা কোনটা? এ চিহ্নিত ভূমিরূপ কোনো রকম সন্দেহ ছাড়া এটা হবে হচ্ছে আমার 4100 বর্গ কিলোমিটার না, দ্যাট ইজ আমার হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। আচ্ছা, বিচিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য কোনটা? বিচিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য কি? এই ভূমিরূপের বৈশিষ্ট্যটা হচ্ছে ভূমি খুবই উর্বর, অর্থাৎ সমভূমির কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, উদ্দীপকটা মিসিং গেছে এখানে, নো প্রবলেম। এরপরে আসো, ওই সময় সূর্য কোথায় থেকে লম্বালম্বিভাবে কিরণ দেয়? কোথায় থেকে দেয়? কর্কটক্রান্তিতে। আচ্ছা, এখানে 58 এবং 59টা একটু স্কিপ করি। ছকের ওয়াই চিহ্নিত ঋতু দ্বারা নির্দেশ করে কোনটা? ছক কই? ছকই তো দেওয়া নেই। আচ্ছা যাই হোক, দেখি কি নির্দেশ করতেছে। সেটা হচ্ছে আমার শীতকাল। ওকে, আচ্ছা তারপরে দেখি এক্স ও জেড ঋতুদ্বয়ের মধ্যে যে মিল। আচ্ছা যাই হোক, 60 61 একটু স্কিপ করে যাই। এরপরে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা এখানে আসো ডিরেক্টলি। মানচিত্র দেখো, মানচিত্রে এ ভূমিরূপের নাম কি? এ ভূমিরূপ দ্বারা কারে বোঝাইছে? যে রাজশাহী অঞ্চল না? এটা কোন ভূমি হবে? এটা চোখ বন্ধ করে হবে হচ্ছে আমার বরেন্দ্র ভূমি। মানচিত্র বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য কি? আচ্ছা, বি চিহ্নিত বৈশিষ্ট্য কি? বি চিহ্নটা কোনটা, কোন জায়গাকে বি চিহ্নিত করছে এটাকে একটু দেখি। আচ্ছা, বি চিহ্নিত বলতে এই যে চট্টগ্রামের এই সাইডটাকে তারা বোঝাইছে। ওকে, তাহলে মানচিত্রে ভি চিহ্নিত ভূমিরূপটার বৈশিষ্ট্য কি? পাহাড়গুলোর উচ্চতা 610 মিটার, ঠিক আছে। স্থানীয়ভাবে টিলা বলে না, এগুলো এত ছোট না। সর্বোচ্চ শৃঙ্গ আছে, ঠিক আছে, অর্থাৎ খ নাম্বার 65 খ। এরপরে আসো, উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট ইয়া দাও। আচ্ছা, ওয়াই চিহ্নিত নদীর নাম কি? ওয়াই চিহ্নিত কি বলতেছে? উপনদী হচ্ছে পুনর্ভ্রমা, টাঙ্গন আর হচ্ছে নাগর। এটা তো সবাই জানে। এটা কি? চোখ বন্ধ করে পদ্মাই হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, পদ্মা। জেড চিহ্নিত নদীগুলোর অর্থনৈতিক ভূমিকা ব্যাখ্যা করো। জেড চিহ্নিত কি? বোয়ালখালী, কাশালাং, হালদা। এখানকার অর্থনৈতিক ভূমিকা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তার ভিতরে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এখানে পানি বিদ্যুৎ প্রকল্প আছে। আর কি আছে? প্রধান সমুদ্র বন্দর আছে। উদ্দীপকের দৃশ্যকল্পে এক ভূমিরূপটি কোনটা? আচ্ছা, 1 2। ওকে, আবারও দেখো, সে নদী থেকে প্রশ্ন। এ নাম্বার কি? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসে, তার মানে কি? পদ্মা, কোনো রকম চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা ছাড়াই। আর বি নাম্বার কি? আসামের বরাক নদী, তাই না? আচ্ছা, আর সি নাম্বার কি বলতেছে? আসামের লুসাই পাহাড় থেকে আসছে, তাই তো? আচ্ছা, উদ্দীপকে বি ও সি চিহ্নিত নদীর মধ্যে বিশেষ মিল কি? বিশেষ মিলটা হচ্ছে বি এবং সি এর ক্ষেত্রে, সেটা হলো আমার যে হচ্ছে তোমার ওই যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা ঠিক।
এবং দুইটাই কিন্তু আমার বাংলাদেশের প্রধান নদী, দুইটাই সত্য। উদ্দীপকে এ চিহ্নিত নদীর উৎপত্তি স্থান কোনটা? উদ্দীপকে এ চিহ্নিত নদীর উৎপত্তি স্থল, আচ্ছা এ চিহ্নিত নদী, ওকে, এটার উৎপত্তি স্থল কোনটা? উৎপত্তি স্থল হচ্ছে আমার লুসাই পাহাড়ে, যে এইদিকে এ চিহ্নিত নদীটা এখানে এবং আসাম পাহাড় এইদিকে না, এখান থেকে লুসাই থেকে আর কি। এরপরে বি ও সি চিহ্নিত অঞ্চলের ভূমির যে বৈশিষ্ট্য আছে, বি সি কোনটা? এটা হচ্ছে বি এবং এটা সি। বি নাম্বার কি বরেন্দ্র বোঝাইতেছে আর সি নাম্বার বোঝাইতেছে সাম্প্রতিককালের সোপান। আচ্ছা কি কি বৈশিষ্ট্য আছে? বৈশিষ্ট্যগুলোর একদম সেটা হচ্ছে মাটি ধূসর ও লাল বর্ণের, ঠিক আছে, চাষযোগ্য ভূমি অধিক উর্বর, মৃত্তিকার স্তর অনেক গভীর, তিনটাই ঠিক, অর্থাৎ ঘ নাম্বার, তিনটাই নেওয়ার মতোই উত্তর। এবার আসো জ্ঞানমূলকে। মোহনা কাকে বলে? আচ্ছা, নদী যখন সাগর, উপসাগর বা হ্রদে পতিত হয় তখন ওই সংযোগস্থল বা মিলনস্থানকে বলা হয় নদীর মোহনা। শিলা কাকে বলে? ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের মিশ্রণে তৈরি কঠিন বা কোমল পদার্থকে বলা হয় শিলা। জলবায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থানকে বলা হয় জলবায়ু। নদী উপত্যকা কাকে বলে? দুটি উচ্চভূমির মধ্যবর্তী যে দীর্ঘ ও নিচু খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। শৈলশিরা কাকে বলে? শৈলশিরা নিয়ে আরেকটা চ্যাপ্টারেও আলোচনা আছে আর কি। সমুদ্র তলদেশে বা ভূপৃষ্ঠে আগ্নেয়গিরি লাভা জমা হয়ে ভূতাত্ত্বিক কারণে সৃষ্ট দীর্ঘ ও সরু পর্বতশ্রেণী বা উচ্চভূমিকে শৈলশিরা বলে। মৌসুমী জলবায়ু কাকে বলে? বায়ু প্রবাহের দিক পরিবর্তনের উপর ভিত্তি করে যে জলবায়ুর বৈশিষ্ট্য নির্ধারিত হয়, যেমন বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং শীতকালে শুষ্ক বায়ু, তাকে বলা হয় মৌসুমী জলবায়ু। আচ্ছা কি বলতেছে? হাইড্রোফিজিক্যাল কারে কয়? আচ্ছা, বায়ু প্রবাহের দিকের উপর ভিত্তি করে যে জলবায়ু, আচ্ছা এটা মনে প্রশ্ন উত্তর একটু আলাদা আছে, জলীয় বাষ্পপূর্ণ আছে তাকে মৌসুমী জলবায়ু বলে। আচ্ছা দাঁড়াও একটু থামো। বর্ষাকাল কাকে বলে? বাংলাদেশের জুন থেকে অক্টোবর পর্যন্ত যে মাস, সেই সময়কালকে আমরা বলি বর্ষাকাল। এ সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের কত ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত? বাংলাদেশ হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। উপনদী কাকে বলে? পর্বত বা হ্রদ থেকে সৃষ্ট যে ছোট নদী কোনো বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর উপনদী বলে, যেমন তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। বাষ্পীভবন কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে বেসিক্যালি জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় সেটাকে বলা হয় বাষ্পীভবন। এগুলো খুবই বেসিক কোশ্চেন। নদী সঙ্গম কারে বলে? দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে বলা হয় নদী সংযম, যেমন কি চাঁদপুর হলো পদ্মা ও মেঘনার নদী সঙ্গম স্থল। তাজিংডং কোন জেলায় অবস্থিত? তাজিংডং বিজয় বান্দরবান জেলায় অবস্থিত। প্লাবন কাকে বলে? বর্ষাকালে নদীর পানি দুই কুল উপচে আশেপাশের এলাকা তলিয়ে যাওয়াকে বলা হয় প্লাবন বা বন্যা। নদী অববাহিকা কাকে বলে? মূল নদী, উপনদী ও শাখা নদী বিধৌত, অর্থাৎ যে বিস্তীর্ণ অঞ্চলের পানি গড়িয়ে একটি নদীর মাধ্যমে সমুদ্রে পতিত হয় সেই সমগ্র অঞ্চলকে ওই নদীর অববাহিকা বলা হয়। হ্রদ কি? চারদিকে স্থল দ্বারা বেষ্টিত বিশাল জলরাশিকে বলা হয় হ্রদ, মানে অনেকটা পুকুরের মতো কিন্তু এটা ন্যাচারাল হয় আর কি। সমভূমি কি? সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত যে স্থলভাগ আছে সেটাকে বলা হয় সমভূমি। শীতকাল কাকে বলে? না উঠালা। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালকে বলা হয় শীতকাল। আই থিঙ্ক এগুলো জানা বিষয়, না জানার মতো কোনো কিছু নয়। প্লাবন সমভূমি কাকে বলে? নদীর বন্যায় বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি। মহীসোপান কি? উপকূল থেকে সমুদ্রের দিকে নিমজ্জিত যে স্বল্প গভীর 150 মিটার পর্যন্ত মৃদু ঢাল বিশিষ্ট আছে তাকে অংশ রয়েছে, সেটাকে আমরা মহীসোপান বলি। এই আলোচনাও আছে আরেকটা চ্যাপ্টারে। মালভূমি কাকে বলে? সমভূমি থেকে উঁচুতে কিন্তু পাহাড় থেকে নিচুতে অবস্থিত খাড়া ঢাল বিশিষ্ট বিস্তীর্ণ সমতল বা তরঙ্গায়িত ভূমিকে মালভূমি বলে। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্ব একটু আগে তো পড়ে আসছি। ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে নক্ষত্র, গ্যালাক্সি, ধূলিকণা, স্থান ও কাল সব কিছু মিলিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব। নদীগর্ভ কাকে বলে? যে নদীর যে খাতের মধ্যে পানি প্রবাহিত হয় সেই তলদেশকে বলা হয় নদীগর্ভ।
অবক্ষেপণ কাকে বলে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে জলকণা বা বরফ কণা রূপে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে বলা হয় অবক্ষেপণ বলে, যেমন বৃষ্টি, তুষার। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের সাময়িক সময়ের যে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের 1 থেকে 7 দিনের বায়ুর তাপচাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। এরপরে আসো বাংলাদেশের মায়ানমার স্থান দিয়ে কোন রেখা অবস্থান করছে? আচ্ছা, সেটা কোনটা? বাংলাদেশের মায়ানমার সীমান্ত দিয়ে কর্কটক্রান্তি 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা মানে হচ্ছে অতিক্রম করছে, তাই না? এটা কি? ট্রপিক অফ ক্যান্সার। নদীমাতৃক দেশ কাকে বলে? যে দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রা প্রধানত নদীর উপর নির্ভরশীল তাকে নদীমাতৃক দেশ বলে। যেমন বাংলাদেশ। বাংলাদেশের কিন্তু অনেক কিছু নদীর উপরে নির্ভরশীল, আগে আরও অনেক বেশি নির্ভরশীল ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের নদ নদীগুলোকে হারাতে বসেছি দূষণের ফলে। বৃষ্টিপাত কাকে বলে? জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পৃথিবী পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠ পতিত হওয়াকে বলা হয় বৃষ্টিপাত। অনুধাবন বলো, বাংলাদেশের জলবায়ু মৌসুমী জলবায়ু নামে পরিচিত কেন? বাংলাদেশের জলবায়ু প্রধানত বায়ু প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত। বর্ষাকালে যে তোমার দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসা শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া শুষ্ক থাকে। ঋতুভেদে বায়ু প্রবাহের এই দিক পরিবর্তনের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। স্থায়ী বসবাসের জন্য সমভূমি আদর্শ ব্যাখ্যা করো। সমভূমি সমতল হওয়ায় এখানে ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট তৈরি এবং শিল্প কারখানা স্থাপন করা সহজ ও কম ব্যয়বহুল। এছাড়া সমভূমির মাটি উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয় এবং পানির প্রাপ্যতা সহজ। এসব সুবিধাজনক কারণে পাহাড়ি বা মালভূমি এলাকার চেয়ে সমভূমিতে জনভূমি বেশি গড়ে ওঠে। স্বাভাবিক বিষয় না? সমভূমিতে সব কিছু তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারবে, রাস্তাঘাট বানাতে পারবা সহজে, যাতায়াত সহজে করতে পারবা, তুমি এখানে চাষাবাদ সহজে করতে পারবা, তো স্বাভাবিক। তো সমভূমিকেই হচ্ছে বসবাসের জন্য আদর্শ বলে গণ্য করা হয়। এই জন্য দেখবা রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান যে পাহাড়গুলো আছে ওইখানে জনবসতি এত কম এবং সমতলে মানুষের পরিমাণ এত বেশি। বাংলাদেশের কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করা হয়। এটা কিন্তু একদম অপরিসীম প্রভাব বাস্তবে। বাংলাদেশের কৃষি প্রধানত বৃষ্টির উপর নির্ভরশীল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে প্রচুর বৃষ্টিপাত হয় তা ধান, পাট ও অন্যান্য ফসল ফলাতে সহায়তা করে। তবে বৃষ্টিপাত সময় মতো না হলে, অতি বৃষ্টিপাত হলে ফসলের ক্ষতি হয়। অর্থাৎ বাংলাদেশের কৃষি মৌসুমী বায়ুর কাছে জিম্মি। অর্থাৎ আসলে বৃষ্টিপাত ভালো হলে ফসল ভালো হবে, বৃষ্টিপাত ভালো না হলে ফসল ভালো হবে না। আবার অনেক বেশি বৃষ্টিপাত হলেও ফসলের ক্ষতি হবে। তিব্বত কোন ধরনের মালভূমি? তিব্বত একটি পর্বত বেষ্টিত মালভূমি। এটি হিমালয় ও কুইনলুন এই দুই বিশাল পর্বতমালা দ্বারা চারিদিকে ঘেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় একে পৃথিবীর ছাদও বলা হয়। কারে? তিব্বতকে। এপ্রিল মে মাসে বাংলাদেশে তাপমাত্রা বেশি হয় কেন? এপ্রিল মে মাসে সূর্য উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার কাছে উলম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত হওয়ায় এ সময় সূর্যরশ্মি সরাসরি পড়ে। এছাড়া এ সময় বাতাসে জলীয় বাষ্প বাড়তে থাকে, ফলে ভ্যাপসা গরম অনুভূত হয়। কখন? এপ্রিল থেকে মে মাসের ভেতরে। নদীর নাব্যতা কেন হারাচ্ছে বা ভাটি অঞ্চলে নদীর নাব্যতা কমে কেন? আচ্ছা, পাহাড় থেকে নেমে আসা নদীগুলো প্রচুর পলি বহন করে। ভাটি অঞ্চলে নদীর স্রোত কমে গেলে এই পলি নদীর তলদেশে জমা হয়ে নদী ভরাট করে। এছাড়া শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে পানির প্রবাহ কমে যায়, পলি সঞ্চয়ন ও নদীর প্রবাহ কমে যায়, নদী নাব্যতা হারাইতেছে। নাব্যতা বলতে কি? নদীর গভীরতা। বর্ষার সময় যখন উজান থেকে পানি আসে তখন প্রচুর পরিমাণ পলি বয়ে নিয়ে আসে, আমার এই নদী ভরাট করে। আবার অনেক সময় কি হয়, গ্রীষ্মকালে ওপরের যে পানি এটা আটকে দেয়। যেমন ধরো ফারাক্কাবাদ বন্ধ, তাহলে পানি তো আসতে পারতেছে না, তখন কি আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হইতে থাকে, পানি তো শুকাই গেছে নদীর, বুঝছো না? এই জন্য নদী আমার নাব্যতা হারাইতেছে। ওকে, এরপর আসো কালবৈশাখী ঝড় কিভাবে সংগঠিত হয়। একটা চৈত্র বৈশাখ মাসে দিনের বেলা প্রচণ্ড গরমে তোমার হচ্ছে সমভূমির বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুর সাথে দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ুর সংঘর্ষ হলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এটা আলোচনা করা হয়েছে আরেকটা চ্যাপ্টারে। নদীর মোহনায় সমতল ভূমি উঁচু হয় কেন? নদীর মোহনায় বা সাগরের কাছে আচ্ছা, নদী যখন মোহনায় বা সাগরের কাছে আসে তখন স্রোতের বেগ একদম কমে যায়, ফলে নদী তার বাহিত বালি ও পলি আর সাগরে ফেলতে পারে না, মোহনাতে জমা করতে থাকে। দীর্ঘকাল ধরে পলি জমার ফলে মোহনার তলদেশ ভরাট হয়ে উঁচু সমতল ভূমি বা বদ্বীপের সৃষ্টি করে থাকে। আচ্ছা, ভারতীয় মহাদেশের জলবায়ু ইউরোপীয়র মতো শীতল না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
বাংলাদেশের উত্তরে বিশাল হিমালয় পর্বত প্রাচীরের মতো দাঁড়ায় আছে। শীতকালে সাইবেরিয়া বা মধ্য এশিয়া থেকে আসা প্রচণ্ড হাড় কাঁপানো শীতল বায়ুপ্রবাহকে হিমালয় পর্বত বাধা প্রদান করে, মানে দাঁড়ায় যায়, স্ট্যান্ড, একদম দাঁড়াই গেল বাংলাদেশের মানে আমাদের দেশের পক্ষে। হ্যাঁ, আমাদের হচ্ছে উপমহাদেশের জলবায়ু। আচ্ছা, এরপরে কি হয়, ফলে এই শীতল বাতাস ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে পারে না, তাই এখানকার জলবায়ু ইউরোপের মতো চরম শীতল হয় না। ওই যে উত্তরে কি আছে, হিমালয় পর্বত, তাইলে ওই দিক থেকে যে বাতাসগুলো আসছে ঠান্ডা বাতাস, আমার যে হিমালয় পর্বত দাঁড়ায় আছে প্রোটেক্ট করলো, তোকে আমি এইদিকে আসতে দেবো না, তুই এখানে আসতে পারবি না। ফলে কি হইলো, ওই শীতল বাতাসটা এখানে আসলো না, এই জন্য আমার ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল বা ঠান্ডা না। ওকে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পদ্মা নদীর গতিপথ ব্যাখ্যা করো। পদ্মা নদীর গতিপথ একটু ব্যাখ্যা করবা কিভাবে। পদ্মা নদী কই থেকে আসছে, বাংলাদেশের রাজশাহী দিয়ে ঢুকছে, তাই না পদ্মা নদী। আচ্ছা, উৎপত্তি কোথায়, গাঙ্গোত্রী হিমবাহ থেকে, এবং এসে পতিত হয়েছে কোথায়, একদম চাঁদপুরে, তাই তো। আচ্ছা, একটু দেখি তাহলে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী, এর গতিপথ নিচে আলোচনা করা হইলো। দেখো, উৎপত্তি কোথায়, হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি। এটি ভারতের গঙ্গা নামে পরিচিত। বাংলাদেশের প্রবেশ ভারত ও বিহারের পশ্চিমবঙ্গ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাগসা নামক স্থান দিয়ে বাংলাদেশে এটা প্রবেশ করছে, মানে রাজশাহী জেলা দিয়ে, মানে বিভাগ দিয়ে আর কি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। যমুনার সাথে মিলন হয়েছে কোথায়, এটা উত্তর পূর্ব দিক থেকে প্রভাবিত হয়ে রাজপ্রায়ারী জেলায় এসে এটা গোয়ালন্দ ঘাটে যমুনার সাথে মিলিত হয়, এবং মেঘনার সাথে মিলন ঘটে কোথায়, স্রোতধারা আরও পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে এসে মিলিত হয়। এবং সমুদ্রের পতন কোথায়, এরপর বিশাল জলরাশি মেঘনা নাম ধারণ করে দক্ষিণ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মোট দৈর্ঘ্য প্রায় কত, 366 কিলোমিটার। এটা হচ্ছে আমার পদ্মা, এবং পদ্মা অত্যন্ত প্রমিনেন্ট। পদ্মার তীরে রাজশাহী জেলা অবস্থিত, বা চাঁপাইনবাবগঞ্জ বলো, পদ্মার ইলিশ অত্যন্ত বিখ্যাত। তো যাই হোক, পদ্মা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের জীবনের সাথে। ব্রহ্মপুত্র ও কর্ণফুলী দুটির ভেতরে কোনটা বাণিজ্যিকভাবে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখো, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী উভয় গুরুত্বপূর্ণ, তবে বাণিজ্যিক বিবেচনায় কর্ণফুলী বেশি গুরুত্বপূর্ণ। কেন, কারণ বন্দর সুবিধা। কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু অবস্থিত। কোথায় অবস্থিত, কর্ণফুলী নদীর তীরে কিন্তু অবস্থিত। আচ্ছা, এই নদী গভীর হয়, বড় বড় জাহাজ অনায়াসে বন্দরে ভিড়তে পারে। দেশের আমদানি রপ্তানি কিন্তু 90% এই বন্দর দিয়ে হয়ে থাকে, এটা একটা ফ্যাক্টর। এবং ব্রহ্মপুত্রের সীমাবদ্ধতা কি, ব্রহ্মপুত্র নদ বিশাল ও দীর্ঘ হলেও এতে প্রচুর পলি জমে এবং চরের সৃষ্টি হয়। তাহলে চর যেখানে সৃষ্টি হয় সেখানে কি বড় যান চলাচল করতে পারবে, পানির জাহাজ, কারণ এটা তো আর একটু গভীরতা বেশি লাগবে না। আরও কিছু বিষয় আছে। আচ্ছা, নৌ চলাচল সমস্যা হয়, এবং এখানে কোনো বড় সমুদ্র বন্দর নেই, তাই দেশের অর্থনীতির জন্য বা লাইফ লাইন বলা হয় কোনটারে, প্রাণ প্রবাহ হিসেবে বাণিজ্যিকভাবে কর্ণফুলী গুরুত্বপূর্ণ বেশি। এবং আরও একটা বিষয় কি, বিদ্যুৎ উৎপাদন। এই যে কর্ণফুলীর তীরে যে বাদ দিয়ে যে ড্যাম, কর্ণফুলী ড্যাম, যে এখান থেকে কি বিদ্যুৎ উৎপাদন এবং শক্তি সঞ্চয়, এই বিষয়গুলো আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চলের ভূপ্রকৃতি ব্যাখ্যা করা আছে। প্লাইস্টোসিন কালের সোপান কোনগুলো, আনুমানিক 25,000 বছর পূর্বে প্লাইস্টোসিন কালের বরফ গলে ভূ আলোড়নের ফলে বাংলাদেশের কিছু উঁচু ভূমির সৃষ্টি হয়, যা প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বরভূমি নামে পরিচিত। এর ভেতরে কি ফার্স্টে কোনটা আছে, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, তারপরে একটা হচ্ছে বরেন্দ্রভূমি, তারপরে একটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, এবং আরেকটা হচ্ছে কি লালমাই পাহাড়, যেটা কুমিল্লা। এবং এটা নিয়ে একটু বিশ্লেষণ করবা। বরেন্দ্রভূমি বলতে রাজশাহী, রংপুর, দিনাজপুর এই এলাকাটাকে বোঝায়, যেখানকার মাটি হালকা লালচে বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বরেন্দ্রভূমি। তারপরে কি মধুপুর ও ভাওয়ালের গড়, এটা কোথায়, টাঙ্গাইল আর ময়মনসিংহে মধুপুর ও ভাওয়ালের গড়, এটা নিয়ে একটু ডিসকাস করলে। অ্যান্ড লাস্টলি কোনটা, লালমাই পাহাড়, যেটা কোথায় অবস্থিত, কুমিল্লাতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল দুটির মধ্যে কোনটি মানব বসতির জন্য বসবাসের জন্য উপযোগী বেশি। এটা অবশ্যই সাম্প্রতিককালের স্বপ্ন সমভূমি। কেন, কারণ টারশিয়ারি যুগের যে পাহাড় আছে ভাইয়া, টারশিয়ারি যুগের পাহাড়টা কি অনেক দিন আগে তৈরি, মানে অনেক দিন আগে এটা উত্থিত হয়েছিল হিমালয়ের সাথে। এখন দেখো পাহাড়গুলো কি অনেক উঁচু হয় না, এখানে মানুষের থাকা কি সম্ভব, মানুষের বসবাস কিন্তু অনুপযোগী, এবং এখানে চাষবাস করাও কিন্তু সো টাফ। বাট দেখো তুমি এখানে যে হচ্ছে তোমার সাম্প্রতিককালে যে সোপান আছে বা সাম্প্রতিককালে যে প্লাবন সমভূমি আছে, এখানে একটু ভালো করে দেখো, এটা কি ম্যাক্সিমাম পলি সঞ্চিত। তারপরে এখানে কৃষিকাজ খুব ভালো হবে, সমতল ভূমি, মানুষ এখানে অনায়াসে থাকতে পারবে, এবং তাদের যে তোমার যে পরিবহন যে কার্য, এটা খুব সুন্দর মতো এখানে পরিচালনা করতে পারবে। দ্যাটস ওয়াই টারশিয়ারি যুগের পাহাড় এবং সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি আছে, দুইটার ভেতরে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, যে এখানে কি সাম্প্রতিককালীন প্লাবন সমভূমি এটা অধিক উপযোগী, এটা আলোচনা করছি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো মতো পড়বে এবং মুখস্থ করে ফেলবা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মানে বাংলাদেশ কোথায় অবস্থিত। আচ্ছা, দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ হচ্ছে আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বাংলাদেশে কত, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে কি আমার হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে। আচ্ছা, এর ভেতরে কি
তোমার হচ্ছে বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে মেঘালয় আর আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার, আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর। যদি তোমরা কেউ পারো ভাই দয়া করে একটু বাংলাদেশের ম্যাপটা যেমনই হোক যদি একটু আঁকাইতে পারো, একটু ম্যাপটা আয়ত্ত করবে করে যখন ডিসক্রিপশন দেবো না বাংলাদেশের একটা ম্যাপ আঁকাই দিব, দেখবে টিচার একদম ফুল নাম্বার দিয়ে দিবে, একটা সিঙ্গেল মার্কস এখান থেকে তোমার টিচার কাটবে না, আমি গ্যারান্টি দিতেছি। কিন্তু একটু ভালো মতো একটু সুন্দর চিত্রটা দিয়ে কয়েকটা ডিসক্রিপশন দিয়ে দেখবে একদম পুরো নাম্বার দেবে, একটু নাম্বার কাটার অবস্থা থাকবে না। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, সমভূমি ব্যাখ্যা করি, একটু আগে এটা ব্যাখ্যা করলাম। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কি পলিসঞ্চিত হয়ে জমা হয়েছে, মানে কি এটা অলরেডি সমভূমি হয়ে আছে, তাই না? আচ্ছা, এর পাশাপাশি কি এখানে মানুষের জীবন ধারণ অত্যন্ত অত্যন্ত সহজ, রাস্তাঘাট বলো, ঘরবাড়ি বলো, নির্মাণ কাজ করা অনেক সহজ। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডও খুব ভালো মতো এখানে পরিচালিত করা যায়। দ্যাটস ওয়াই সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি এটা হচ্ছে প্লাবন সমভূমি এবং 80% এলাকায় এটা দ্বারা গঠিত। ঠিক আছে, মেঘনা এবং পদ্মা নদীর গতিপথ ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করতে হবে, সেটা কি? আচ্ছা, গতিপথ 1 পদ্মা নদী, এটা কি? আচ্ছা, এখানে কি মেঘনা আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে তোমার মেঘনা নদীর গতিপথ কি আসামের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবেশ করে, পরে আজমেরিগঞ্জ কালনী নাম ধারণ করে এবং ভৈরব বাজারের কাছে মেঘনা নাম ধারণ করে। এরপর এটি চাঁদপুরের কাছে এসে পদ্মার সাথে মিলিত হয়। পদ্মা ও মেঘনার মিলিত স্রোতকে মেঘনা নামে ভোলার পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এটি বাংলাদেশের প্রশস্ততম ও গভীরতম নদী। আচ্ছা, পদ্মা এবং মেঘনার নদীপথ এবং পদ্মা কই থেকে আসে? পদ্মা আসছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ওই মনাকষার ওইখান থেকে, তাই না? শেষ এলাকা থেকে আর কি। আচ্ছা, বাংলাদেশের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। বাংলাদেশের ভূপ্রকৃতি ব্যাখ্যা করবো। বাংলাদেশের ভূপ্রকৃতি বেসিক্যালি মাটি 3 শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন কালের হচ্ছে তোমার সোপান, আর সাম্প্রতিক কালের সমভূমি, তাই না? এই তিনটা নিয়ে একটু ডিসক্রিপশন দিবা, কারণ তিনটা আমরা আলোচনা করে ফেলছি। যদি একদম শর্টে বলি, টারশিয়ারি যুগের পাহাড় এটা অনেক 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 দিন আগের কথা, যে সময় হিমালয় পর্বত উত্থিত হয় সেই সময় আমাদের চট্টগ্রাম এবং সিলেটে কিছু পাহাড় উত্থিত হয়। এটা হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড় এবং এই পাহাড়গুলো মোটামুটি উঁচু, মানে এদের হাইট ভালোই আছে, মানে শর্ট না, বাইকটা না, একটু লম্বাই আছে এরা। গেল। প্লাস্টোসিন কালের সোপান কোনটা ভাই? প্লাস্টোসিন কালের সোপান হচ্ছে প্রায় 25,000 বছর আগে যেটা হয়েছিল আর কি। বেসিক্যালি কিছু জায়গা উঁচু উঁচু কিছু জায়গা আছে, কোনগুলা? যেমন আমার বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, রংপুর, দিনাজপুরে, এই কিছু জায়গা, বগুড়া সহ। মধুপুরা ভাওয়ালের গড় যেটা টাঙ্গাইল আর ময়মনসিংহে অবস্থিত। আর কি? আর হচ্ছে তোমার লালমাই পাহাড়, কুমিল্লা লালমাই পাহাড়। ঠিক আছে, এই তিনটার যদি ডেসক্রিপশন দাও তাহলে ইনশাল্লাহ কমপ্লিট। পরবর্তীতে আসো, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য অত্যন্ত অধিক উপযোগী। আর কোনো কিছু বলার নাই। দেখো, প্লাবন সমভূমি যখন প্লাবিত হয়ে আসছে কি নিয়ে আসছে? পলি নিয়ে আসছে। আর যখন পলি আসে তখন কি কৃষিকাজ তো অটো ভালো হবে এখানে, তাই না? এখানে তরমুজ বলো, তারপরে তোমার শশা বলো, বাদাম বলো, এগুলো প্রত্যেকটা ফসল এখানে ভালো হবে। এই জন্য বলতেছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য মানে অধিক প্রয়োজনীয়, এবং আসলে তাই। এবং আমাদের 80% ল্যান্ড হচ্ছে আমার এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দ্বারা, যেখানে কৃষিকাজ ভালো হয়। আসো, মানব জীবনে গ্রীষ্ম, বর্ষা ও শীত ঋতুর প্রভাব বিশ্লেষণ করো। এটা ছোট বাচ্চাদের প্রশ্ন। দেখো, গ্রীষ্মকালে কি হয়? কালবৈশাখী ঝড় এবং তীব্র গরম হয়, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যায় এবং এখানে কি হয়? কিছু ফল পাওয়া যায় আর বোরো ধান কাটা হয়। বর্ষাকালে কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়, কৃষির জন্য আশীর্বাদ, আমন ধানের জন্য, এবং নদ নদী ভরে ওঠে, নৌযান চলাচল সহজ। শীতকালে কি হয়? আবহাওয়া আরামদায়ক ও শুষ্ক থাকে। এ সময় রবি শস্য, গম, ডাল, সরিষা এবং নানা রকমের শাকসবজি চাষ, এবং একই সাথে শীতকালে আমাদের এখানে পিঠাপুলি খাওয়ারও কিন্তু ধুম পড়ে, খেজুরের রস খেতে যাই সবাই। সো তিনটা ঋতু নিয়ে একটু তোমার নিজের মতো করে এখানে তুমি বলতে পারো, কিছু একটু তথ্য উপাত্ত দিয়ে বলবা। বৈদেশিক বাণিজ্যে কর্ণফুলী নদীর ভূমিকা ব্যাখ্যা করা আছে। বৈদেশিক বাণিজ্যে কর্ণফুলী নদীর ভূমিকা অপরিসীম, কারণ কর্ণফুলী নদীর তীরে আমার কক্সবাজার, মানে আমাদের যে চট্টগ্রাম যে বন্দর, সেটা কি কর্ণফুলী নদীর তীরে না? এর ফলে কি হয়? বড় বড় যে শিপ আছে, জাহাজগুলো আছে, এখানে সে ভিড়তে পারে। তার ফলে কি হয়? আমাদের যে বাণিজ্যিক কার্যক্রম আছে, অর্থনৈতিক কার্যক্রম আছে, অর্থাৎ আমদানি এবং রপ্তানি, আমার দেশে ঠিক মতো আমার প্রোডাক্টগুলো আসতে পারে এবং বাইরের দেশে আমি রপ্তানিও করতে পারি। এর ফলে কি হয়? আমার দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। আর কিচ্ছু বলার নয়, বাকি হালকা একটু দেখা আছে, একটু দেখে নিও। এটা হচ্ছে আমার এবং এটাকে কি বলতে বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার বা গোল্ডেন গেটও বলা হয়। কোনটাকে? কর্ণফুলী নদীর মোহনাকে। চলে আসো, গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতু জলবায়ুর মৌসুমী জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করা। আচ্ছা, ঋতুর ওপরে কি হয়? গ্রীষ্মকাল কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার প্রস্তুতি নেয়, তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এটা কোথায়? এটা হয় হচ্ছে আমার গ্রীষ্মকালে। বর্ষাকালে কি হয়? জুন থেকে অক্টোবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাত কত? 80% মতো হয়ে থাকে। কৃষি ও প্রকৃতি এই বৃষ্টির উপর নির্ভরশীল। শীতকাল কি? এ সময় উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক ও শীতল মৌসুমী বায়ু প্রবাহিত হয়, ফলে বৃষ্টিপাত হয় না বললেই চলে এবং আবহাওয়া শুষ্ক থাকে।
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ব্যাখ্যা করে, এটা আমরা ব্যাখ্যা করছি অলরেডি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং কোথায় কোথায় অবস্থিত সেটাও ব্যাখ্যা করছি। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটাও মোটামুটিভাবে ব্যাখ্যা হয়েছে। দেখো বর্ষা ঋতু কী হয়, জুন থেকে অক্টোবরের ভেতরে বর্ষাকাল স্থায়ী আছে। এটা কি করে, সূর্য লম্বাভাবে কিরণ দেয় হচ্ছে উত্তর গোলার্ধে, ফলে বায়ুর চাপ কমে যায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বৃষ্টিপাত প্রতি বছর বৃষ্টিপাতের প্রায় 80 থেকে 85% এই বর্ষাকালে হয়ে থাকে, তাই না? আর গড় বৃষ্টিপাত কত, 203 সেন্টিমিটার। এবং এই তো আর কি বর্ষা ঋতুর বৈশিষ্ট্য, তাই না? আর হচ্ছে কি হয়, তাপমাত্রা আর্দ্রতা কি হয় গ্রীষ্মের থেকে কিছুটা কমে এবং এ সময় তোমার কৃষিকাজের জন্য এটা আশীর্বাদ বা ব্লেসিংস স্বরূপ। বরেন্দ্রভূমি স্থানটি ব্যাখ্যা করো। বরেন্দ্রভূমি বলতে কোনটা বোঝে? বরেন্দ্রভূমি বলতে প্লাইস্টোসিন কালের যে মধ্যে যে বৃহত্তম যে সোপান আছে সেটা হচ্ছে বরেন্দ্রভূমি, তাই না? আচ্ছা, বারিন্দ ট্র্যাক্ট এর ভেতরে কোনটা? রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই জায়গাগুলো আমার বরেন্দ্রভূমির ভেতরে। এলাকার রং কেমন? মাটির রং, হালকা লালচে টাইপের রং হয়। আর এটা কি আয়তন কত? 9320 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য কি? এই এলাকাটি প্লাবন সমভূমি থেকে তোমার কত 6 থেকে 12 মিটার উঁচু, মাটি ধূসর ও লালচে বর্ণের এবং বেশ শক্ত। এখানে পানির স্তর নিচে থাকে এবং তাপমাত্রা চরম ভাবাপন্ন, অর্থাৎ গ্রীষ্মে প্রচণ্ড গরম আর শীতে অনেক ঠান্ডা, যেটা আমাদের রাজশাহীতে হয়ে থাকে আর কি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এবং ট্রান্সফার যুগের তুলনামূলক বিশ্লেষণ করে এটা করা বলা হয়েছে তোমাদেরকে। এই যে এখানে একটু দেখো, এখানে একটু গ্রাফিক্যাল ইয়া দেওয়া আছে। উৎপত্তি কোথায়? এটা হচ্ছে হিমালয় সৃষ্টির সময়। আর সাম্প্রতিককালের এটা কি? এটা হচ্ছে নদীবাহিত পলি, তাই না? সাম্প্রতিককালের যেটা প্লাবন সমভূমি। আর টারশিয়ারি যুগের হচ্ছে ওই যে প্রাচীন যুগে যখন হিমালয় উত্থিত হয়েছে ওই টাইমে। উচ্চতা ও গঠন সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, 600 মিটার প্লাস, তাই না? আর এটা কি সামান্য উঁচুতে আমার হচ্ছে সাম্প্রতিককালে। মাটি হচ্ছে কি কাকরময়, শক্ত এবং কম উর্বর, এটা কি টারশিয়ারি যুগের পাহাড়। আর মাটি গভীর, নরম এবং অত্যন্ত উর্বর, এটা কোথায়? সাম্প্রতিককালের সোপান। ব্যবহার কি? বনভূমি, জুম চাষ এবং পর্যটকের জন্য উপযুক্ত কোনটা? আমার টারশিয়ারি যুগের পাহাড়। আর নিবিড় কৃষিকাজ, শিল্প, পরিবহন, ঘনবসতির জন্য উপযুক্ত কে? সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখন আসো, এখানে কিছু জিনিস দেওয়া আছে। 1 নম্বর কি? আসামের গাঙ্গোত্রী হিমবাহ, মানে বোঝা যাচ্ছে এখানে পদ্মা নদীর কথা বলতেছে। বি নাম্বার কি? আসামের লুসাই পাহাড়। আর সি নাম্বার কি? কৈলাসিংহের মানুষ সরোবর। টিলা কাকে বলে? এটা আলোচনা হয়েছে। টিলা কারে বলে? ছোট ছোট যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে টিলা। জলবায়ু মৌসুমী নামে পরিচিত কেন? এটাও আলোচনা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া জলবায়ু মূলত মৌসুমী বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত। ঋতু পরিবর্তনের সাথে সাথে এখানে বায়ুপ্রবাহের দিক সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। গ্রীষ্ম বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দক্ষিণ পশ্চিম থেকে আসে আর শীতকালে শুষ্ক বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে। এই বায়ু প্রবাহের ওপর নির্ভর করেই এখানকার বৃষ্টিপাত ও তাপমাত্রা নির্ধারিত হয় বলে একে মৌসুমী জলবায়ু বলে। এ দ্বারা কোন নদীকে নির্দেশ করা হয়েছে? এ দ্বারা নির্দেশ করা হয়েছে কারে? পদ্মাকে, ঠিক আছে। আর বি এবং সি দ্বারা কি বলছে? বি এবং সি দ্বারা নির্দিষ্ট। আচ্ছা, নদীর ভিতরে কোনটা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ? দেখো বি নাম্বার কোনটা? কর্ণফুলী। আর সি নাম্বার কি? ব্রহ্মপুত্র। মানে ওই যে ঘুরে আবার একই প্রশ্ন, কে বেশি গুরুত্বপূর্ণ? কর্ণফুলী বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ কর্ণফুলীর তীরে আমার প্রধান বাণিজ্যিক বন্দর অবস্থিত, যেটা আমার ব্রহ্মপুত্রের ক্ষেত্রে না। আবার ব্রহ্মপুত্রের ক্ষেত্রে কি হয়? ব্রহ্মপুত্র নদীর তীরে প্রচণ্ড পরিমাণ চর নদীতে। এখন চর যদি বেশি হয়, পলি যদি বেশি সঞ্চিত হয়, তাহলে তুমি নৌযান চলাচল করতে পারবে না। প্লাস এটার আশেপাশে কোনো সমুদ্রও নাই। সুতরাং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে? কর্ণফুলী। এবং কর্ণফুলীর আরও একটা প্লাস পয়েন্ট কি? এখানে বিদ্যুৎও উৎপন্ন হয়, জলবিদ্যুৎ। চলে আসো এরপরে, শিলা কাকে বলে? আচ্ছা, এগুলো তো আলোচনা করছি। দেখো এ নাম্বার কি বলছে? বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। ওকে। বি নাম্বার কি? বাংলাদেশের উত্তর। আচ্ছা, উত্তর ও মধ্যভাগে ময়মনসিংহ, গাজীপুর এবং কুমিল্লা অবস্থিত। মানে এটা বরেন্দ্রভূমি, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আর এখানে কি বলতেছে? এ ও বি অঞ্চল ব্যতীত সমুদ্র বাংলাদেশ, মানে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এটা নিয়ে আলোচনা করছি না, প্রত্যেকে পারবা, একটু ভালো করে দেখলে পারো, সবগুলো পারবা। 1 নাম্বারটা কি? দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, মানে টারশিয়ারি যুগের পাহাড়। 2 নাম্বার কি? উত্তর পশ্চিমাংশ মধ্যভাগে, মানে হচ্ছে ময়মনসিংহ, গাজীপুর এবং হচ্ছে তোমার ওই যে আর কি কুমিল্লা। এটা কে? এটা হচ্ছে আমার ওই যে প্লাইস্টোসিন কালের সোপান, ঠিক আছে। ময়মনসিংহ, গাজীপুর, সরি মধুপুর ও ভাওয়ালের গড় আর কি, যেটা আমরা আলোচনা করলাম ময়মনসিংহ গাজীপুরে। আচ্ছা, এই তো আর কি আরেকটা হচ্ছে আমার এই তো এই যে পুরো বাংলাদেশ, মানে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আলোচনা হয়েছে, এগুলো পারা যাবে। এবং মানব বসতির জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এখানে একটা ছবি দিছে, দিয়ে বলছে কি প্লাবন সমভূমি কাকে বলে। দেখো এ বি সি, এ নাম্বারে বোঝাইতেছে। দেখো এ নাম্বারটা কোথায়? যে রাজশাহীর দিকে, তার মানে কি বরেন্দ্র অঞ্চল। বি নাম্বারটা খুলনার দিকে, মানে দক্ষিণাংশ, তার মানে এটা বোঝাইতেছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সি নাম্বার হচ্ছে চট্টগ্রাম, মানে টারশিয়ারি যুগের পাহাড় নির্দেশ করতেছে। আর কিছু বলা লাগবে? বলো। এগুলো তো আলোচনা হয়েছে। এ চিহ্নিত স্থানের ভূপ্রকৃতির বর্ণনা দাও। দিলাম তো, কি বরেন্দ্রভূমি, এটা নিয়ে কথা বলছি অনেক, আর বলবো না। বি ও সি এর মধ্যে কোনটা বসবাসের উপযোগী? কোনটা? অবশ্যই বদ্বীপ বা প্লাবন সমভূমি, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ঝামেলা শেষ।
নদী উপত্যকা কাকে বলে? আচ্ছা 4 নাম্বারটা দেখো কি বলছে এখানে, উত্তর একটা জায়গা হাইলাইট করছে, বাংলাদেশের ম্যাপ দিছে। আচ্ছা আলোচনা হইছে এ দ্বারা চিহ্নিত কোন নদীর গতিপথ? এ যারা হচ্ছে কে? ব্রহ্মপুত্র নিয়ে কথা বলছি। ব্রহ্মপুত্রের গতিপথ কি? এটা কি গতিপথ কি? তিব্বতের যে হচ্ছে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন। এটি প্রথমে পূর্ব দিকে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এরপর ভারতের অরুণাচল ও আসাম রাজ্যের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের পর এটি দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র। আর এর প্রধান ধারাটি 1787 সালে ভূমিকম্পের পর যমুনা নাম ধারণ করে গোয়ালন্দের কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে আমার ব্রহ্মপুত্র, তাই না? বিসি দ্বারা নির্ধারিত যে নদী, আচ্ছা নদী নির্দেশ করছে। আচ্ছা দেখো বিসি দ্বারা চিহ্নিত নদী দুটির মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তুমি মনে করো? কোনটা? বিসি কি? একটা হচ্ছে পদ্মার, একটা হচ্ছে কর্ণফুলী। আচ্ছা এটার ভিতরে একটু ক্ল্যাশ লাগবে, তারপরেও কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আলোচনা করছি। দেখো এখানে কি বলতেছে, মৃত্তিকা ধূসর ও লালচে বর্ণের বরেন্দ্রভূমি বেলে পাথর ও কাদা দ্বারা গঠিত, টারশিয়ারি যুগ এবং মৃত্তিকা স্তর খুব গভীর এবং খুবই উর্বর। এটা কি? সমভূমি। ঝামেলা শেষ। এটা নিয়ে আলোচনা ঘুরে ফিরে। কৃষি উৎপাদনের জন্য কে গুরুত্বপূর্ণ? যখনই বলবে তখনই বলবা সাম্প্রতিক কালের সোপান কৃষির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসো, কিছু কিছু জায়গা বলছে বিশেষ ধরনের ঝড় প্রবাহিত হয়, রবি ফসলের চাষের উপযোগী মেঘাচ্ছন্ন আকাশ এবং অধিক বৃষ্টিপাত। তার মানে কি এটা বর্ষা? আচ্ছা আসো দেখি প্রশ্ন দেখলে বুঝতে পারবো। জেড ঋতুর বিবরণ দাও। জেড ঋতু কি ভাইয়া? জেড ঋতুতে কি হয়? জেড ঋতুতে মেঘাচ্ছন্ন আকাশ ও অধিক বৃষ্টিপাত হয়। এটা বর্ষাকাল। বর্ষাকালের বিবরণ আমরা দিছি। হ্যাঁ, জেড ঋতুর মানে বর্ষাকালের আমরা বিবরণ দিছি। এরপরে কি ওয়াই ও এক্স ঋতুদের মধ্যে কৃষিকাজের আবহাওয়া মানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে, হ্যাঁ দেখো এক্স হচ্ছে কি? গ্রীষ্মকাল, আর ওয়াই হচ্ছে শীতকাল। এর ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে শীতকাল হচ্ছে কৃষি চাষাবাদে অধিক লাভজনক, কারণ শীতকালে প্রচণ্ড পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়, যেটা গ্রীষ্মকালে হয় না, কারণ গ্রীষ্মকালে পর্যাপ্ত পানি থাকে না বা আবহাওয়াটা উপযোগী হয় না। শীতকালে দেখো বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, এমন কোনো সবজি না যে শীতকালে আসে না, তাই না? এজন্য শীতকালটা বেশি। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কি? বাংলাদেশের বরেন্দ্রভূমি অন্তর্গত সমস্ত ভূমি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করে। এটা কি? বরেন্দ্রভূমি মূলত প্লাইস্টোসিন কালে গঠিত হয়েছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় 25,000 বছর আগে ভূ-আলোড়নের ফলে হিমালয় পর্বত উত্থানের সময় বা তার পরবর্তীকালে এই অঞ্চলটি সংলগ্ন যে প্লাবন সমভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা ওপরে উঠে গিয়ে এই চত্বরভূমির সৃষ্টি হয়েছে। এখানকার মাটি পুরাতন পলি দ্বারা গঠিত, যা লালচে ও কাকরময়। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোন বায়ু? আচ্ছা, প্রভাবে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। আছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোন বায়ু? এটা হচ্ছে মৌসুমী বায়ু। বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? কারণ প্রায় 700টা মতো ছোট বড় নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য প্রত্যেকটা জিনিসের উপরে নদীর প্রভাব অপরিসীম। আমাদের জীবনযাত্রা থেকে বলো, যোগাযোগ ব্যবস্থায় বলো, অর্থনৈতিক কর্মকাণ্ডে বলো, নদীর প্রচণ্ড একটা সরাসরি এখানে ভূমিকা আছে। এই জন্য বাংলাদেশে নদীমাতৃক দেশ বলা হয়। নাফ নদীর উৎপত্তি স্থলের নদীর কি ধরনের ভূমিরূপ? আচ্ছা, নাফ নদীর উৎপত্তি স্থল একটি পাহাড়ি বা পার্বত্য ভূমিরূপ। নাফ নদী মিয়ানমারের আরাকান পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ও মিয়ানমারের সীমানা নির্দেশ করে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হেনরি পর্বতে শৃঙ্গ না থাকার কারণ কি? হেনরি পর্বতে শৃঙ্গ না থাকার কারণ কি? আচ্ছা, হেনরি পর্বত হলো ল্যাকোলিথ পর্বত জাতীয় পর্বত বা গম্বুজ আকৃতির পর্বত। বেসিক্যালি এই গম্বুজ আকৃতির পর্বতে শৃঙ্গ হয় না। আচ্ছা, ল্যাকোলিথ পর্বতটা আমি তোমাকে একটু বোঝাই। ল্যাকোলিথ পর্বতটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ তোমার ব্রণ ওঠে না শরীরে, ব্রণ টাইপের। ব্রণ উঠলে কি হয়? যে ভেতরে যে পুঁচ এবং ময়লা থাকে সেটা জমে একটু স্তূপ আকার ধারণ করে, তাই না? ল্যাকোলিথ পর্বতটাও ঠিক তাই, এরকম একটু গম্বুজ আকৃতি বা স্তূপ আকৃতি ধারণ করে। এই জন্য এটাতে কোনো শৃঙ্গ থাকে না। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী নামে পরিচিত কেন? কারণ বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে, এটি ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। এছাড়া এদেশের আবহাওয়া মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত, এবং
আমার যে হচ্ছে তোমার জলবায়ু সেটা কিন্তু আবার আমার হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে। ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা এবং মৌসুমী বায়ুর আর্দ্রতা ও ঋতুভিত্তিক বায়ু প্রবাহের বৈশিষ্ট্য সংমিশ্রণের কারণে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। বরেন্দ্রভূমির সমভূমির তুলনায় কিছুটা উঁচু কেন? আচ্ছা, বরেন্দ্রভূমি সমভূমি, আচ্ছা দেখো, বরেন্দ্রভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বরভূমি। ভূতাত্ত্বিকদের মতে ভূ আলোড়নের ফলে এই অঞ্চলটি তার আশেপাশে নতুন পলিগঠিত প্লাবন সমভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা উঁচুতে অবস্থান নিয়েছে। সমভূমি থেকে এর উচ্চতা গড়ে 6 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে, এই জন্য এটা স্বাভাবিক সমভূমি থেকে একটু উঁচু। আচ্ছা, বাংলাদেশের আয়তন কোন দিক থেকে বেড়ে যাচ্ছে? বাংলাদেশের আয়তন মূলত দক্ষিণ দিক থেকে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ দক্ষিণ দিকে এই যে আমার সব পলিগুলো সঞ্চিত হচ্ছে, মানে ওই যে খুলনার ওই সাইডটা, ওই দিকটায়, বুঝছো? সো সব মানে এইদিকে দক্ষিণ দিকে কি না কেন হইতেছে? কারণ এখানে খুলনা বলতে ওই যে বরিশাল বা নিচের দিকটুক, মানে যেখানে আমার নদীগুলা যে সাগরে পতিত হইতেছে, তখন কি হচ্ছে, অনেক পরিমাণ পলি জমে নিয়ে যাচ্ছে। পলিগুলো আস্তে আস্তে স্তর হয়ে নতুন দ্বীপের আকৃতি গঠন করছে, ওই জন্য ওইদিকে আমার মানে হচ্ছে ল্যান্ড এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে। এটা কি বাংলাদেশের নদীগুলো প্রচুর পরিমাণে পলি বহন করে নিয়ে আসে। এই পলি মেঘনা নদীর মোহনা এবং বঙ্গোপসাগর উপকূলীয় অগভীর অংশে জমা হয়ে নতুন নতুন চর ও দ্বীপ যেমন নিঝুম দ্বীপ, উড়ির চর সৃষ্টি করেছে। এই প্রক্রিয়াকে ভূমি পুনরুদ্ধার বা ল্যান্ড তোমার হচ্ছে রিক্লেমেশন বলা হয়, যার ফলে দক্ষিণাংশে ভূখণ্ড বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণ কি? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ এলাকা, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া ও জয়ন্তা পাহাড় অবস্থিত। আচ্ছা, বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই পাহাড়গুলোতে বাধা পায় এবং ওপরে উঠে যায়, ঘনীভূত হয়, ফলে পাহাড়ে বাধা পেয়ে সেখানে কি হয়, শৈলক্ষেপ বৃষ্টি হয়েছে। নর্মালি দেখো জিনিসটা, পাহাড় না, যে তোমার জলবায়ুগুলো আসে এখানে এসে ধাক্কা খেয়ে একসাথে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে, এই জন্য বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। এবং সিলেটের লালখালে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের ভিতরে। মৌসুমী বায়ু বলতে কি বোঝো? মৌসুমী শব্দটি আরবি শব্দ মৌসুম শব্দ থেকে এসেছে, যার অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু তার প্রবাহের দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলে। গ্রীষ্মকালে সূর্যের উত্তাপের ফলে স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগের দিকে আসে। দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু। আবার শীতকালে স্থলভাগ দ্রুত শীতল হওয়ায় উচ্চচাপ থাকে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়, যেমন উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আচ্ছা, তাহলে এতটুকুই ছিল, মানে এতখানি ছিল আজকে তোমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো এবং খুব সুন্দর মতো এক্সাম দাও। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।